এটারই পিডিএফ দিয়েছিলাম, মানে আমি তো বলছি স্যার ম্যানেজমেন্ট আমি স্টাফে পাঠিয়ে কালকে প্রথম তারা দিয়ে। এডমিশন নিয়েছি। বলছি স্যার আমি কালকে প্রথম এডমিশন নিয়েছি, তো আগেকার কোনো ক্লাসগুলো তো আমি কিছু জানি না, যদি কাইন্ডলি একটু ভিডিও বা পিডিএফ গুলো যদি পাঠিয়ে দেন একটু ভালো হয়। আচ্ছা, পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে তুমি একটু ম্যানেজমেন্ট স্টাফেদের মানে একটু ফোন করবে। তোমাদের শুভঙ্কর স্যার আছেন, তো আচ্ছা শুভঙ্কর স্যারকে একটু ফোন করে নেবে, উনি তোমাদের এটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক চলো আছে। আজকের টপিকে আসি। এমনিতেই ক্লাসটা আজকে একটু দেরি হলো তোমাদের, সেই স্যার একটু ছাড়তে দেরি করেছিলেন তোমাদের। ঠিক আছে, অসুবিধা নেই, চলো আমরা টপিকে আসি এবার। আগের দিন খুব সম্ভবত মনে হয় আমি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা পর্যন্ত পড়িয়েছিলাম, 3 বিঘা করিডোরটা বলেছিলাম, ছিটমোহর সম্পর্কেও বলেছিলাম আমি। তাহলে নোটস তো তোমরা পেয়ে গিয়েছো। লেখালেখির তো কোনো সিস্টেম আমি ক্লাসে রাখিনি, জাস্ট গল্পের ছলে জিনিসগুলোকে একটু বুঝে নেওয়া, শুনে নেওয়া এবং ক্লাসে পড়া করে নেওয়া। স্যার এই চলো, নোটটা তো ক্লাসে পাইনি গ্রুপে, সবাই কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি হ্যাঁ তো। পাওয়া গেছে। না পাইনি আমি, ইংলিশে দেওয়া আছে। পাইনি। স্যার ওটা তো পশ্চিমবঙ্গের নোটটা আছে, ইন্ডিয়ারটা তো নেই। না না, না স্যার, ইন্ডিয়াটা নেই। দেওয়া হ্যাঁ আছে। ইন্ডিয়ার আছে। ইন্ডিয়াটা নেই। হুম। আচ্ছা না কেউ, স্যার, ইন্ডিয়াটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। দুবার দিয়ে আছে, দুবার দিয়ে আছে। ইন্ডিয়ারটা তো আছে, পাওয়া গেছে তো জিওগ্রাফি। ইন্ডিয়াটা দিয়েছে। আচ্ছা শোনো শোনো, 1 মিনিট, একটু একটু বিতর্কগুলো বন্ধ করো। যদি না স্যার নাও থাকে আমি তাহলে আজকে ক্লাসটা করে নাও, তারপরে আরেকবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ স্যার আছে, হ্যাঁ স্যার, একবার আরেকবার দিয়ে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, স্যার যদি নাও। আছে আছে স্যার, ওই ইংলিশে লেখা আছে জিওগ্রাফি অফ পলিটিক্যাল ইন্ডিয়া, আচ্ছা আচ্ছা, ইংলিশে লেখা যাই হোক আছে। আমি আরেকবার, তুমি ঠিকই বলেছো, স্যার পলিটিক্যাল আরেকবার দিয়ে জিওগ্রাফি দেবেন অফ স্যার। ইন্ডিয়া আছে, আরেকবার দিয়ে দিবেন। আচ্ছা আমি না হলে আরেকবার পাঠিয়ে দেবো। চলো ক্লাসটা করি, ক্লাসটা করি, চলো। তাহলে আজকে আমরা ভারত চীন ইন্টারন্যাশনাল বাউন্ডারি পড়বো। একটু মাইক্রোফোন গুলো বন্ধ করো তোমাদের, নাহলে সাউন্ডটা আসছে। একটু মাইক্রোফোন গুলো বন্ধ রাখো, মানে স্পিকার গুলো বন্ধ রাখো একটু। হ্যাঁ, পীযুষ স্যার আজকে একটু ফোনটা বন্ধ করুন। ভারত চীন ইন্টারন্যাশনাল বাউন্ডারি আজকে আমরা একটু দেখবো। দেখো, ভারত চীন ইন্টারন্যাশনাল বাউন্ডারি তোমাদের সামনে অলরেডি আমি ছবিটা কিন্তু ধরেই দিয়েছি। এখানেই অনেকটা পড়া তোমাদের, এখানেই পড়া করো বসে বসে, একদম ভেঙে ভেঙে বলবো তোমাদের। এই হলো আমাদের ভারত চীন ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ঠিক আছে, এই হলো ভারত চীন ইন্টারন্যাশনাল বাউন্ডারি। দেখো, দেখবে একটু সবাই। তাহলে এই দেখো, চায়না দেশটার কথা লিখাই আছে আমার এখানে, চায়না লিখাই আছে আমার এখানে, এদিকটা চায়না। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে এখানে দেখো অনেকটা ওই 5 কালারের একটা আমরা জায়গা দেখতে পাচ্ছি, 5 কালারের। ঠিক আছে, তাহলে এটা কি না, দেখো লেখা আছে তিবেত বা তিব্বত যাকে আমরা বলি। তিবেতের নিচে ঠিক লেখা আছে দেখো অটোনোমাস রিজিয়ন। কার অটোনোমাস রিজিয়ন? না, আজকের দিনে তিব্বতকে আমরা দেখতে পাবো চীনের অটোনোমাস রিজিয়ন। 1959 খ্রিস্টাব্দ পর্যন্ত জানো, 1959 পর্যন্ত তিব্বত একটা স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র ছিল। তাহলে তিব্বতের সাথে কি এমন ঘটলো যাতে তিব্বত আজকের দিনে চীনের একটা মানে অটোনোমাস রিজিয়ন হয়ে গেল? না, 1959 সালে আমরা দেখতে পাবো চীনা সেনা তিব্বত আক্রমণ করে। আর তিব্বতের যে ধর্মগুরু ছিলেন তখনের, যদিও সেই ধর্মগুরু এখনো বেঁচে আছেন, 1959 সালে তিব্বতের ধর্মগুরু ছিলেন দলাই লামা 14। সেই ধর্মগুরু প্রাণের ভয়ে তিব্বত ছেড়ে চলে এসেছিলেন ভারতে। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় উনি কিন্তু মানে আশ্রয় নিয়েছিলেন, হিমাচল প্রদেশের ধর্মশালাতে বলতে পারো। আর সেই 1959 সাল থেকে আমরা দেখতে পাবো তিব্বত এখনো পর্যন্ত কিন্তু চীনের কবজাতেই, মানে চীনের একটা অটোনোমাস রিজিয়ন হিসাবেই তিব্বত কিন্তু থেকে গিয়েছে। কোন জায়গাটা? এই 5 কালারের এই জায়গাটা, এই জায়গাটা অনেক বড় জায়গা কিন্তু। এই দেখো 5 কালারের যতখানি জায়গা দেখতে পাচ্ছ না, এই পুরো জায়গাটা। আজকে যদি তিব্বত একটা স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র থাকতো না, তাহলে ভারতের ক্ষেত্রে এত সমস্যা সমস্যা হয়ে দাঁড়াতো না। তাহলে তো চীন ভারতের দোরগোড়ায় আসতে পারতো না, কারণ চীন আর ভারতের মাঝে কিছু বাফার মানে বাফার হিসাবে তিব্বত রাষ্ট্রটা কিন্তু থেকেই যেত। তিব্বতকে দখল করে নেওয়ার পর চীন কিন্তু ভারতের দোরগোড়ায় চলে এসেছে। আর যেটা সত্যি ভারতের কাছে একটা টেনশনের, ভীষণ টেনশনের, বলবো সেগুলো সংক্ষেপে আমি, সেই টেনশনের বিষয়গুলো একটু বলবো, লক্ষ্য করো একটু প্রত্যেকে। তাহলে
ভারত চীন আন্তর্জাতিক সীমানা কোন কোন জায়গাগুলো? না দেখো, আমরা লাল কালি দিয়ে দেখতেই পাচ্ছি, আমরা লাল কালি দিয়ে সেই ভারত চীন আন্তর্জাতিক সীমানাকে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা আমি একটু বলি, এখানে একটা কথা একটু বলবো, লক্ষ্য করো। অ্যাকচুয়ালি ভারত চীন আন্তর্জাতিক সীমানায় যে কালো কালির রেখাটা আমি টানছি না, প্রথমে প্রাইমারিলি এই জায়গাটাতে ছিল, প্রাইমারিলি এই জায়গাটাতে ছিল, ঠিক আছে, এই যে এই জায়গাটা প্রাইমারিলি। তাহলে এবার তোমাদের কোশ্চেন দেখবো যে স্যার এখন কি তাহলে এই কালো কালির যে রেখাটা আপনি টানলেন এইটা কি ভারত চীন আন্তর্জাতিক সীমানা নয়? না নয়। কি হয়েছে না, সালটা দেখতে পাবো 1962 সালে চীন হচ্ছে ভারত আক্রমণ করলো, চীন ভারত আক্রমণ করলো, ভারতের কোথায়? কাশ্মীর আক্রমণ করলো। আর এই যতটা জায়গা হলুদ কালার দেখতে পাচ্ছ না, এই জায়গাটাকে কিন্তু চীন দখল, কাশ্মীরের এই জায়গাটাকে চীন, এই যে এই জায়গাটাকে চীন কিন্তু দখল করে নিল। কি নাম নিয়ে? আকসাই চীন নাম নিয়ে। আকসাই চীন অথবা আকসাই চায়না নাম নিয়ে চীন এই জায়গাটা দখল করলো 1962, ঠিক আছে। তারপর থেকে এটা কিন্তু চীনের দখলেই থেকে যায়। এরপর তাহলে এটার নাম আকসাই চীন। আচ্ছা এবার দেখো, ঠিক এরই নিচটাতে লেখা আছে কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটেড বাই ইন্ডিয়া, এই শব্দটা লেখা আছে, মানে এই জায়গাটা হচ্ছে ভারতের, মানে কাশ্মীরের এই জায়গাটা ভারত সরকার দ্বারা শাসিত হয়। তাহলে কোশ্চেন মার্ক যে স্যার কাশ্মীরের যে অংশটা ভারত সরকার দ্বারা শাসিত হচ্ছে সেই অংশটা আর আকসাই চীন, এই দুটোকে পৃথক করেছে কে? না এই দুটোকে পৃথক করেছে জানো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামক, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামক, ল্যাক নামক একটা, বলতে পারো ল্যাক নামক একটা যুদ্ধবিরতি লাইন, সিজ ফায়ার লাইন। তাহলে ল্যাক কোনটা? না এখানে দেখো লাল কালিতে, লক্ষ্য করে একটু, প্রত্যেকে পরিষ্কার দেখানো হয়েছে, এখানে লাল কালিতে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, যেই সিজ ফায়ার লাইনটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ল্যাক, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে, যেটা আমরা লাল কালিতে দেখতে পেলাম। আচ্ছা এই গেল কি না, এই গেল ভারত চীনের একটা সীমানার কথা। এবার দেখো সিকিমের কাছে আমরা আরেকটা দেখতে পাবো, সিকিমের কাছে একটা, লক্ষ্য করো তো, এখানেও দেখো লাল কালির একটা সীমানা দেখতে পাচ্ছি। তাই সিকিমের কাছে এটাও কিন্তু ভারত চীন মানে ভারত চীন সীমানা হিসাবেই গণ্য হয়। এই যে এইটা যেটা লাল কালিতে দেখতে পাচ্ছি, আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এই তাহলে এই জায়গাটা হচ্ছে, এটাও হচ্ছে ভারত চীন আন্তর্জাতিক সীমানা। তারপরে তো ভুটান নামক একটা মানে দেশ চলে আসছে। এরপর দেখো অরুণাচল প্রদেশের কাছেও কিন্তু আমরা ভারত চীনের একটা বিস্তীর্ণ সীমানা পাবো। কোথায়? এইখানটা থেকে আপ টু এখানটা পর্যন্ত, এটাও কিন্তু এই যে লাল কালির যে সীমানাটা আমরা দেখতে পাচ্ছি, এটাও ভারত চীন আন্তর্জাতিক সীমানা। তাহলে ভারত চীন আন্তর্জাতিক সীমানাকে আমরা তিনটে টুকরোতে দেখলাম, ঠিক আছে। একটা এই মানে এই কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই দিকটাতে দেখলাম, একটা সিকিমে দেখলাম, একটা অরুণাচল প্রদেশে দেখলাম, ঠিক আছে, তিনটে টুকরোতে বিভক্ত হতে দেখলাম। চলো এখান থেকে তাহলে কিছু ডেটা কালেক্ট করে নিই আমরা, লক্ষ্য করো একটু, প্রত্যেকে কি দিয়েছি ডেটাগুলো একটু লক্ষ্য করো। দেখবে একটু সবাই, আশা করি তোমরা স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, ক্লাসেই পড়াটা করো। তাহলে এই হচ্ছে আমার ভারত চীন আন্তর্জাতিক সীমানা। আচ্ছা যা দৈর্ঘ্য কত? না দেখো লেখা আছে 3917 কিলোমিটার, 3917 কিলোমিটার। তাহলে এখন পরীক্ষায় কোশ্চেন হতেই পারে ভারতের কোন কোন রাজ্য অথবা কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল এই ভারত চীন আন্তর্জাতিক সীমানাটাকে স্পর্শ করে রয়েছে। তোমরা ম্যাপটা দেখে নিজেরাই বলার চেষ্টা করো না, এটার জন্য আর আমরা নাইবা এটা মানে লেখাগুলো পড়লাম, ম্যাপটা দেখে আরেক, তাহলে বলো তোমরা কোন কোন রাজ্য? কাশ্মীর, কাশ্মীর, সিকিম আর অরুণাচল প্রদেশ। সিকিম, অরুণাচল প্রদেশ, দেখো আরো দুটো রাজ্য,
বলে দিচ্ছি উত্তরাখণ্ড আছে। তারপর স্যার লাদাখ আছে, লাদাখ। আচ্ছা আসতে বলে দিচ্ছি আমি। দেখো এখানে লাদাখকে পাবো, হিমাচল প্রদেশকে পাবো, উত্তরাখণ্ডকে পাবো, সিকিমকে পাবো আর অরুণাচল প্রদেশকে পাবো। টোটাল 5খানা রাজ্যকে পাবো। টোটাল 5খানা রাজ্যকে পাবো আমরা, যা ভারত চীন আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করে আছে। কতগুলো? 5টা রাজ্য। দেখো সেটাই লেখা আছে আমার এখানে। কি কি দেখো? লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। এগুলো মনে রাখবে, এগুলো থেকে কোশ্চেন হয়। কখনোই দৈর্ঘ্য কত, ভারত চীন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত, এইটা পরীক্ষক দিবেন না। দিতে পারেন কোন কোন রাজ্য এই ভারত চীন আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করে আছে, এইটা দিলে দিতে পারেন। আচ্ছা এরপর পরের লাইনটা একটু দেখো। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। এইটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। আচ্ছা এর নাম কি? না অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সীমানাটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। স্যার একটুখানি পীযূষ স্যার একটু মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ। সুস্মিতা ম্যাডামও। হ্যাঁ বলো, কি বলছো? ভারত চীন না স্যার, ওই মাইক্রোফোন যারা অফ করেছিলেন তাদেরকে বললাম। আচ্ছা 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 মাইক্রোফোন যারা চালিয়ে রেখেছো একটু অফ করে দাও, নয়েস আসছে। দেখবে একটু প্রত্যেকে। তাহলে ভারত চীন আন্তর্জাতিক সীমানার নামটা কি? না ম্যাকমোহন লাইন। কেমন? ভারত চীন আন্তর্জাতিক সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে এখান থেকে আমরা কি 2-3 ধরনের তথ্য পেলাম। প্রথমত 5টা রাজ্য ভারত চীন আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করে রয়েছে। শুধু মন দিয়ে ক্লাসটা করো, ক্লাসেই পড়া হবে, ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে, বিশেষ বাড়িতে এটা পড়ার প্রয়োজন পড়বে না। কি কি 5টা রাজ্য? কি কি বললেন? এই তো দেখো, 1 লাদাখ, 2 হিমাচল প্রদেশ, 3 উত্তরাখণ্ড, 4 সিকিম, 5 অরুণাচল প্রদেশ। কেমন? আচ্ছা এরপর দেখো আরেকটা তথ্য দিলাম যে এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। এটা মনে রাখবে। কোনটি? না ভারত চীন আন্তর্জাতিক সীমানা। আচ্ছা আর এই সীমানাটার নাম কি? না ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এবার আমি আসবো বিবাদমান ক্ষেত্র। এই জায়গাটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। বিবাদমান এই জায়গাটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন ছিল এখানে যে ভারত এবং চীনের যে আন্তর্জাতিক যে সীমানা ম্যাকমোহন লাইন বলছেন, ধরুন লাদাখ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড পর্যন্ত, তারপরে নেপালের সীমানা আসছে, ব্রেক হলো, তারপর সিকিম থেকে ওইদিকে অরুণাচল। মানে এই যে লাইনটা লাদাখ থেকে উত্তরাখণ্ড পর্যন্ত, আবার সিকিম থেকে অরুণাচল পর্যন্ত, এই ভাঙা ভাঙা অংশটা টোটালটাই ম্যাকমোহন লাইন, তাই তো? না না না, ভালো কোশ্চেন করেছো, খুব সুন্দর কোশ্চেন করেছো, খুব সুন্দর। টোটালটা ম্যাকমোহন লাইন নয়, টোটালটা একেবারেই ম্যাকমোহন লাইন নয়। এই দিকের এই লাল লাইনটা, এই দিকের এই যে লাল লাইনটা, এখান থেকে যদি আমরা দেখি, এই যে লাল কালারের লাইনটা, এইটা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই যে লাল কালারের লাইনটা দেখতে পাচ্ছি, এটাই লিখে দিয়েছি আমি। দেখো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ল্যাক। ঠিক আছে, ম্যাকমোহন লাইন এই দিকটা, মানে সিকিম অরুণাচল প্রদেশ বলতে পারো, এই দিকটাকে বলবো আমরা ম্যাকমোহন লাইন। খুব ভালো কোশ্চেন করেছো, এটা হয়তো বলতেই যাচ্ছিলাম। এই দিকের লাইনটাকে আমরা বলবো ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এটা হলো, যেটা আমি আরেকবার লাল কালি রেখাটা টানলাম, এটা হলো ম্যাকমোহন লাইন। ঠিক আছে, আর এদিকটা লাইন অফ লিখে দিচ্ছি এখানটা, দেখো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ল্যাক। আচ্ছা এবার একটা একটা করে জাস্ট সংক্ষেপে আমরা বিবাদমান ক্ষেত্রগুলো একটু আলোচনা করব। তাহলে দেখো, প্রথম বিবাদমান ক্ষেত্র আমি তোমাদের অলরেডি বলেই ফেলেছি, নাম কি? আকসাই চায়না। প্রথম বিবাদমান ক্ষেত্রের নাম আকসাই চায়না, বা আকসাই চীনও উচ্চারণ করতে পারো, আকসাই চীন। না, এটা আমি তোমাদের বলেই ফেললাম কি না, এই দেখো ম্যাপটা লক্ষ্য করো। 1962 সালে চীন ভারত আক্রমণ করে, কাশ্মীর আক্রমণ করে, আর এই যে হলুদ কালিটা দেখতে পাচ্ছ না, এই হলুদ কালির জায়গাটা কিন্তু চীন জোর করে বলতে পারো দখল করে রেখে দিয়েছে। মানে আজকের দিনে এই জায়গাটা চীনের দখলে। কি নাম নিয়ে দখল করে আছে? আকসাই চায়না বলে দখল করে আছে। তার মানে এই নয় ভারত এই জায়গাটার প্রতি তার দাবি ছেড়ে দিয়েছে, এইটা নয় কিন্তু।
চীন জোর করে দখল করে রাখতে পারে। ভারত কিন্তু এখনো দাবি করে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা তো ভারতেরই, তাহলে ভারত এখনো দাবিদার এই জায়গাটার। সেই জন্য চীনও দাবি করছে, মানে চীন জোর করে বলছে এটা আমার, ভারত ন্যায্য দাবি করছে এই জায়গাটা আমার। সেই কারণে ভারত আর চীনের মধ্যে এই জায়গাটা কিন্তু বিবাদমান ক্ষেত্র হিসাবেই থেকে গিয়েছে। আচ্ছা, এরপর পরের বিবাদমান ক্ষেত্রটা একটু দেখে নিই। দেখো এখানে হলুদ কালারের যে জায়গাগুলো দেখিয়েছি এগুলো কিন্তু ডিসপিউটেড এরিয়া হিসাবে রয়েছে, কেমন? তাহলে অরুণাচল প্রদেশটাকেও কিন্তু এখানে দেখো ডিসপিউটেড এরিয়া হিসাবে দেখানো হয়েছে এই মানচিত্রটায়। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন থাকবে যে স্যার অরুণাচল প্রদেশটাও কি হচ্ছে মানে চায়না দখল করে নিয়েছে? এই কোশ্চেনটা তোমাদের মনে জাগবে যে স্যার আকসাই চায়না তো আপনি হচ্ছে হলুদ কালারটা দিয়ে রেখেছেন, আর অরুণাচল প্রদেশেও আপনি হলুদ কালার দিয়ে রেখেছেন। আকসাই চায়নাটা স্যার আপনি বললেন যে চায়না জোর করে দখল করে রয়েছে, তাহলে অরুণাচল প্রদেশ জায়গাটাতেও কি চায়না জোর করে দখল করে রয়েছে? না, অরুণাচল প্রদেশ জায়গাটাতে চায়না জোর করে দখল করে নেই, কিন্তু এখানে একটা ডিসপিউট হয়েছে। কেমন না, চায়না দাবি করেছে, এই দেখো লেখাই আছে এখানে, চাইনিজ ম্যাপ লেভেলস দিস এরিয়া অ্যাজ সাউথ তিবেত। না, চায়না দাবি করেছে অরুণাচল প্রদেশ বহু প্রাচীনকালে দক্ষিণ তিব্বতের অংশ। আর আজকের দিনে যেহেতু তিব্বত চীনের একটা অটোনোমাস এরিয়া, তাই আজকের দিনে অরুণাচল প্রদেশটা কিন্তু তিব্বতের হওয়া উচিত। তিব্বতের হওয়া মানে দ্যাটস মিন চীনের হওয়া উচিত। এটা চায়নার দাবি। এই দাবিটাকে রিটালিয়েট করার জন্য বা চীনের এই দাবির প্রত্যুত্তরে ভারত জানিয়েছেন যে অরুণাচল প্রদেশ সম্পূর্ণভাবে একটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য। অরুণাচল প্রদেশ ভারতেরই অঙ্গরাজ্য, ভারতেই আছে, কিন্তু চীন এটাকে দাবি করে, আজও করে, তাই এটা হলুদ কালার দিয়ে দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, মূলত আমরা এই দুটোই এখানে দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলতে পারো ভারত চীন ডিসপিউটেড জায়গা পাবো বলতে পারো, সেটা হচ্ছে একটু লক্ষ্য করবে সবাই লক্ষ্য করবে। আমি এখানটাতে দেখানোর চেষ্টা করছি এটা কোন দেশ, না এই দেশটা হচ্ছে ভুটান। আচ্ছা, এই জায়গাটার নাম কি যেখানে আমি ঠিক চিহ্ন দিলাম? একটু বড় করে দিই, দাঁড়াও, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। একটা মিনিট। আচ্ছা দেখো, একটু লক্ষ্য করবে সবাই লক্ষ্য করো, কয়েকটা জিনিস একটু বলে দিই। তাহলে এই যে ঠিক চিহ্ন যেখানটায় আমি দিয়েছি এই জায়গাটা হচ্ছে সিকিম, আর ঠিক সিকিমের পাশে এই জায়গাটা হলো ভুটান। এখন সিকিম আর ভুটানের মাঝে জানো, আচ্ছা তাহলে দেখো একটু লক্ষ্য করো তো, এই যে এই জায়গাটা যেখানে আমি একটা স্টার মার্ক দিলাম, এই জায়গাটাকে আমরা ট্রিপল জাংশন বলতে পারি। ধরে নাও একটা রাস্তা এভাবে এসেছে, একটা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এই যে মোড়টা, এই মোড়টাকে আমরা তিন মাথার মোড় বলতে পারি কি পারি না? এই মোড়টাকে আমরা তিন মাথার মোড়। তাহলে এটাকে যদি তিন মাথার মোড় বলি, তাহলে সিকিম তো ভারতের একটা অঙ্গরাজ্য, এদিকটা ভুটান, মানে ভারত একটা রাষ্ট্র, ভুটান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর তিবেতটাকে তুমি আজকে দিনে চায়নাই ধরে নাও, তাহলে চায়নাও এখানে এসে তার সীমানা শেয়ার করছে। তাহলে ঠিক যেই জায়গাটাতে আমি স্টার মার্ক দিলাম, এই জায়গাটাতে একটা ট্রিপল জাংশন। কার মধ্যে ট্রিপল জাংশন? চীন, ভারত আর ভুটানের মধ্যে একটা ট্রিপল জাংশন। কেন? তিনটে দেশের সীমানা একসাথে গিয়ে মার্চ হচ্ছে ওই জায়গাটাতে, ওই স্টার মার্ক মারা অংশটাতে। এবার দেখো টুইস্ট কোনখানটাতে, দেখো জায়গাগুলো একটু ভালো করে বুঝে নাও তোমরা। টুইস্ট এই জায়গাটাতে ট্রিপল জাংশনের ঠিক একটু উপরে, সামান্য একটু উপরে, হয়তো কয়েক কিলোমিটার, এই জায়গাটা করে যেখানে আমি সবুজ কালিটা ব্যবহার করছি, এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে ডোকলাম প্ল্যাটু বলতে পারো। প্ল্যাটু শব্দের অর্থ মালভূমি।
প্ল্যাটো শব্দের অর্থ হলো মালভূমি, ডোকলাম প্ল্যাটো। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো, ডোকলাম প্ল্যাটোটা কিন্তু ওই ভুটান আর সিকিমের মাঝামাঝি জায়গাতে আছে। এটা কিন্তু ডোকলাম প্ল্যাটো কোনো অংশেই ভারতের কোনো অঙ্গরাজ্যে নেই, ভুটান আর চায়নার সীমান্তে আছে ডোকলাম প্ল্যাটো। এরপর চীন এতটাই ধুরন্ধর একটা দেশ, চিন্তা করো, প্রথমত তিব্বতকে তো জোর করে কবজা করে রেখেছে, এরপর ডোকলাম পর্যন্ত চলে এসেছে চীন, মানে চৈনিক সেনারা। কি না, ডোকলামে এসে তারা রাস্তা তৈরি করছে, ডোকলামে তারা হেলিপ্যাড তৈরি করছে, ডোকলামে এসে তাদের মিলিটারি বেস তৈরি করছে। এবার তোমরা বলবে স্যার করছে তো কি হয়ে গেছে, করছে করছে চীনের পয়সা আছে তাই করছে না, অনেক কিছুই হয়ে গিয়েছে। ডোকলাম পর্যন্ত চীনা সেনারা চলে আসা মানে অনেক কিছুই ভারতের এসে যায়। কেন এসে যায় তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, তোমাদের কেন এসে যায়। এই জন্য 2017 সালে মনে করো দেখো ডোকলাম ইস্যুকে নিয়ে বেশ খবরে ভারত আর চীনের মধ্যে এই সংঘর্ষ হয় একটা রব উঠেছিল, কিন্তু হয়নি, যাই হোক পরে কিন্তু সেটা মিটমাট হয়ে গেছিল। কিন্তু এই যুদ্ধ লাগে একটা রব কিন্তু উঠেছিল সালটা 2017, ওই জুন জুলাই আগস্ট মাসের কথা বলছি আমি, 2017 সালের। আচ্ছা এবার আমি আমার টপিকে ফিরে আসি যে স্যার ডোকলাম পর্যন্ত যদি চীনের সেনারা তাদের মিলিটারি বেস করে নেয়, যদি তাদের হেলিপ্যাড করে নেয় যেখানে হেলিকপ্টার বা যুদ্ধ জাহাজ নামতে পারে, তাহলে ভারতের কি এমন অসুবিধা? ওটা তো স্যার ভারতের জায়গা নয়, ওটা তো আপনি এদিকে বলছেন ভুটান আর তিব্বতের সীমান্তে আছে ডোকলাম। মানছি ভুটান আর তিব্বতের সীমান্তে আছে, কিন্তু ভারতের অনেক সমস্যা হয়ে যাবে। কেমন জানো, এই জায়গাটা আমরা এটা ভালো করে বুঝতে পারবো ভারতের কেন সমস্যাটা হবে। দেখো একটু সবাই, এই জিনিসগুলো পরীক্ষার সেন্সেও যেমন ইম্পর্টেন্ট, তোমাদের এমনিও জিনিসগুলো একটু জানতে হবে। একটা মিনিট, আচ্ছা লক্ষ্য করো একটু সবাই, আশা করি স্ক্রিনটা তোমরা সবাই খুব ভালোই দেখতে পাচ্ছ। একটু স্ক্রিনটার দিকে দেখবে সবাই, এটা আমি ওই জন্যই জুম করে ফেলেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় সকলে। এক মিনিট, আচ্ছা এখানেই দেখো তাই। লক্ষ্য করো ডোকলামটা কোথায় দেখালাম, আশা করি স্ক্রিনটা সবাই তোমরা দেখতে পাবে, কারো কিছু সমস্যা হওয়ার কথা নয়। এই জায়গাটা করে ডোকলাম দেখালাম আমি, এই জায়গাটা করে। আচ্ছা একটা অন্য কালি দিয়ে দিই, কালো কালি দিয়ে দিই, সবুজটা বুঝতে পারছো না। এই জায়গাটা করে ডোকলাম দেখালাম, যেখানে আমি কালো কালি ডটটা ব্যবহার করলাম, ডোকলাম। তাহলে এখান পর্যন্ত যদি চীন চলে আসে, সমস্যাটা কি দেখো, দেখো আমরা চিকেন নেক করিডোর অথবা মহানন্দা করিডোর, চিকেন নেক করিডোর, মহানন্দা করিডোর অথবা বলতে পারো শিলিগুড়ি করিডোরের নাম প্রত্যেকেই শুনেছি। কোথায় আছে না স্যার, শিলিগুড়ি করিডোর আছে এই যে এই জায়গাটাতে, এইখানটাতে। দেখো আমি কালো কালির একটা লাইন টানলাম, এই যে এইটা হলো শিলিগুড়ি করিডোর, এটা হলো আমার শিলিগুড়ি করিডোর। একটু দাঁড়াও, হয়তো যারা নর্থ বেঙ্গল গিয়েছো সবাই এটা জানো, তোমরা শিলিগুড়ি করিডোরের উপর দিয়ে গিয়েছো যারা নর্থ বেঙ্গল, সিকিম ঘুরতে গিয়েছো, যারা দার্জিলিং ঘুরতে গিয়েছো, প্রত্যেকেই কিন্তু গ্যাংটক গিয়েছো যারা, তারা কিন্তু প্রত্যেকেই এই করিডোরটার উপরে, এর উপর দিয়ে গিয়েছো। এই করিডোরটা জানো খুবই সংকীর্ণ একটা করিডোর, এই করিডোরটা খুবই সংকীর্ণ। কত জানো, মাত্র 21 কিলোমিটার 20 কিলোমিটার। 21 ঠিকই বলেছো, 21 কিলোমিটার চওড়া, মাত্র 21 কিলোমিটার। আচ্ছা এই করিডোরটার একবার জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সিটা একবার বোঝার চেষ্টা করো। এই করিডোরটা সেভেন দেখো, সিস্টার। হ্যাঁ এখানে যে 7 সিস্টার স্টেট আছে, কে কে না গুনো, আমি একটা একটা করে বলছি। শুধু 7 সিস্টার কেন, সিকিম অলসো। তাহলে 1 সিকিম, 2 হলো আসাম, 3 অরুণাচল প্রদেশ, 4 নাগাল্যান্ড, 5 হচ্ছে নাগাল্যান্ডের পরে মণিপুর, 6 মিজোরাম, 7 ত্রিপুরা, 8 হলো মেঘালয়। তাহলে ভারতের এই 7 সিস্টার প্লাস সিকিম টোটাল 8টা রাজ্যের সাথে সংযোগ সাধন করছে এই করিডোরটা, এই পাতলা করিডোর। এই করিডোরটা দেখো একদিকে বাংলাদেশ, এই করিডোরটার আরেকদিকে নেপাল। এখন দেখো
এই করিডোরটাকে যে কবজা করে নিতে পারবে, এই করিডোরটাকে যদি কাট আউট করে দিতে পারে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, ভারতের এই যে 8টা অঙ্গরাজ্য যেগুলো আমি নাম্বারিং করে রেখেছি, ভারতের এই 8টা অঙ্গরাজ্য ভারতের অন্যান্য অংশের সাথে পুরো যোগাযোগ হারিয়ে ফেললো, সম্পূর্ণ যোগাযোগ কিন্তু হারিয়ে ফেললো এই শিলিগুড়ি করিডোরটাকে কেটে দেওয়া মানে। মানে আমি এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি, শিলিগুড়ি করিডোরটাকে যেই দেশ কন্ট্রোল করবে, তারা এই 8টা রাজ্যের কন্ট্রোল তাদের হাতে থাকবে। তাহলে ভারতের একটা দুর্বল স্থান বলতে পারো এই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক করিডোর অথবা মহানন্দা করিডোর। এখন এই ডোকলাম পর্যন্ত, এখানটা কি তো ডোকলাম বললাম আমি, এই যে কালো কালারের ডটটা দিলাম এটাই তো ডোকলাম। এই ডোকলাম পর্যন্ত যদি চীনের একটা মিলিটারি বেস হয়, এই ডোকলামে যদি চীনের যুদ্ধ জাহাজ মানে একটা হেলিপ্যাড যদি ওরা করে দিতে পারে, যেখানে চীনের যে সমস্ত যুদ্ধ জাহাজগুলো নামতে পারে উঠতে পারে, তাহলে এই ডোকলাম থেকে শিলিগুড়ি করিডোর দেখো মাত্র 1-200 কিলোমিটার ডিস্টেন্স। মানে ওরা ভারতের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। তাই এটা ভারতের কাছে যথারীতি আতঙ্কের যে এই ডোকলামে কোন রকম ভাবে কিন্তু চাইনিজ ঘাঁটি করতে দেওয়া যাবে না। হতে পারে জায়গাটা ভুটান চীনের, ভারত কিন্তু করতে দেবে না। সেই জন্য 2017 সালে কি হলো না, ভারতও এখানে অনেক সেনা পাঠালো, চীনা সেনারাও ছিল। এই যুদ্ধ হয়, সংঘর্ষ শুরু হয়, এরকম একটা রব চারিদিকে উঠলো। তারপরে যাই হোক, চীনও এখন তার অর্থনীতিতে ফোকাস করছে, ভারতও তার অর্থনীতিতে ফোকাস করছে, এই নিয়ে মোটামুটি একটা সংঘর্ষ বিরতি সমঝোতা একটা স্বাক্ষর হয়েছিল। আলটিমেট যুদ্ধটা হয়নি, ঠিক আছে। তাই এইটাও কিন্তু এই ডোকলাম জায়গাটাও বলতে পারো ভারত আর চীনের একটা বিবাদমান জায়গা অথবা বিতর্কিত জায়গা। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার লাদাখ কি স্টেট? না, ইউনিয়ন টেরিটরি। লাদাখ ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, এই জায়গাটার একটা স্ক্রিনশট নাও, এই স্লাইডটা। চলো এবার পরেরটাতে আসি। এবার পরের সীমানাটাতে আসি। পরের সীমানাটার নাম কি না, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা। পৃথিবীর সব থেকে বিতর্কিত দেশ পাকিস্তান, তার সীমানা সম্পর্কে পড়বো, দেখে নি একটু। তাহলে ভারত পাকিস্তান সীমানা কোনটা না, ভারত পাকিস্তান সীমানা আমরা দেখবো, এখানে দেখতে পাবো, এখানটা তো আমরা দেখতে পাবো, লক্ষ্য করো একটু। বড় ম্যাপ নেই, 1 মিনিট। হ্যাঁ, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা আমরা এইখানে পরিষ্কার বুঝতে পারবো, এই ম্যাপটা তো বুঝতে পারবো। সৃষ্টিধর বাবু, আপনি ইয়ে করুন বারবার। আচ্ছা, লক্ষ্য করো একটু সবাই দেখো, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানাটা আমরা পাবো এইখানটাতে। লক্ষ্য করো, এই জায়গাটা থেকে শুরু করে, এই যে এই জায়গাটা থেকে, এই ম্যাপটা একটু লক্ষ্য করো, এই জায়গাটা থেকে শুরু করে যতটা জায়গা আমি কালো কালির দাগ দিচ্ছি, যতটা জায়গা কালো কালির দাগ দিচ্ছি, হ্যাঁ, এই সীমানাটাকে, এটা আরো নিচের দিকে আছে আপ টু গুজরাটের কচ্ছে টন পর্যন্ত। আচ্ছা, এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা বললাম ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা। দেখবে আগের ক্লাসে তোমাদের একটা কথা বলেছিলাম আমি, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার একটা নাম আছে। তোমাদেরই কারো একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছিলাম, যেই নামটা হলো কি না, র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তান আন্তর্জাতিক, হ্যাঁ, সীমানাটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন বলেছিলাম আগের ক্লাসে। আচ্ছা, এটা গুজরাট পর্যন্ত আছে। তাহলে পরীক্ষক এখন কোশ্চেন দিতেই পারেন, তোমাদের পরীক্ষক কোশ্চেন দিতেই পারেন, আচ্ছা এটাতে কোশ্চেন দিতেই পারেন যে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য থেকে কোশ্চেন হয় না, তাও দেখে রাখো 3310 কিলোমিটার। আচ্ছা, সীমানাটার নাম কি না, র্যাডক্লিফ লাইন। এবার দেখো মেইন জায়গাটাতে আসি, এই নামটা মনে রাখবে, র্যাডক্লিফ লাইন। এবার সংযুক্ত রাজ্য মানে ভারতের কোন কোন রাজ্য
ভারতের কোন কোন রাজ্য এই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানাটাকে স্পর্শ করে রয়েছে, এগুলো একটু দেখবে। আমি বারবার বলছি, ফার্স্ট দেখো গুজরাট, সেকেন্ড হলো রাজস্থান, থার্ড হলো পাঞ্জাব, আচ্ছা ফোর্থ হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর কিন্তু এখন ইউনিয়ন টেরিটরি। 2019 সাল থেকে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি। 2019-এর 31শে অক্টোবরের আগে এটা কিন্তু ছিল তোমার একটা স্টেট, এখন কিন্তু এটা একটা ইউনিয়ন টেরিটরি। লাদাখও একটা ইউনিয়ন টেরিটরি, কেমন? তাহলে এই 5টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পেলাম যারা ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করে রয়েছে। আচ্ছা চলো এবার বিবাদমান ক্ষেত্রটা একটু দেখি। স্যার 5টা রাজ্যের নাম আরেকবার কি বলুন? হ্যাঁ এই দেখো করে দিয়েছি স্ক্রিনে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। এর মধ্যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আজকের দিনের, আর গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এই 3টে হলো রাজ্য। চলো এবার আমরা বিবাদমান ক্ষেত্রগুলো একটু দেখবো। এই জায়গাটা কি বিবাদমান ক্ষেত্রটা আমরা একটু দেখবো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এই ম্যাপটাতেই দেখাই, লক্ষ্য করো একটু সকলে, এই ম্যাপটাতেই দেখাই। দেখো কি না, পুরো কাশ্মীরটাই তো ভারতের হওয়া উচিত ছিল, পুরো কাশ্মীরটাই ভারতের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখব ঠিক স্বাধীনতার পরে পরেই, মানে 1947 সালের যেন অক্টোবর মাস নাগাদ, 47 সালের অক্টোবর মাস নাগাদ পাকিস্তানের সেনা কিন্তু কাশ্মীর আক্রমণ করে দেয়। যেমন ঠিক ওই দিক থেকে বললাম চীনা সেনা কাশ্মীর আক্রমণ করেছিল, ঠিক একই রকম পাকিস্তানের সেনারা কিন্তু কাশ্মীর আক্রমণ করে দেয়। কাশ্মীর আক্রমণ করে জানো কাশ্মীরের প্রায় এতখানি জায়গা, আমি লাল কালি দিয়ে এটা দেখাচ্ছি, লাল কালি দিয়ে সীমানাটা দেখানোর চেষ্টা করছি, একটু দেখবে সবাই। কাশ্মীরের প্রায় এতখানি জায়গা, অনেকটাই জায়গা, এটা কম না। যেটা লাল কালি দিয়ে আমি দাগটা টানছি, এই দাগটা একটু লক্ষ্য করো তোমরা। কাশ্মীরের এতখানি জায়গা প্রায়, এখান থেকে এতটা প্রায়, মানে এই দিকটা যেটা দেখো 5 কালার দেওয়া আছে, এই যে এই দিকটা, এই দিকটা কিন্তু আজও পাকিস্তানের দখলই থেকে যায়। কি নাম নিয়ে দেখো লিখেই দেওয়া আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পিওকে বলি আমরা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে বলি আমরা। তাহলে পিওকে নাম নিয়ে এটা কিন্তু পাকিস্তানেরই আজও রয়ে গেছে, আজও এটা পাকিস্তানের জুরিসডিকশনেই পড়ছে, জানো এগুলো তোমরা সবাই জানো। তাহলে এখন কোশ্চেন মার্ক, পিওকে মানে পাকিস্তানের কাশ্মীর আর ভারতের কাশ্মীর এই দুটোকে পৃথক করলো কি না, এই দুটোকে পৃথক করছে এই যে লাল কালির রেখাটা, এইটাই মনে রাখো, পরীক্ষক দিলে এই কোশ্চেনটা দিতে পারেন। এই যে লাল কালির যে রেখাটা, এই রেখাটাই পৃথক করছে ভারতের কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীরকে। তাহলে এই রেখাটার নাম কি না, এই রেখাটার নাম হলো এলওসি, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল। হ্যাঁ এলওসি, লাইন অফ কন্ট্রোল, একদম ঠিক বলেছো। কিন্তু এটা একটা যুদ্ধবিরতি লাইন অথবা সিজ ফায়ার লাইন। অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। তাহলে এই হলো একটা বলতে পারো বিবাদমান ক্ষেত্র ভারত আর পাকিস্তানের মধ্যে। আরেকটা পাবো কচ্ছের রণের দিকে পাবো, আরেকটা আমরা কচ্ছের রণে পাবো। এই দেখো বিবাদমান ক্ষেত্রটা এখানে আমি দিয়েছি, একটু লাইনটা পড়বে তোমরা, লাইনগুলো একটু পড়ো তাহলেই বুঝতে পারবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে কি বলছি, আয়তন 78,000 বর্গ কিমি। চিন্তা করো আমাদের পশ্চিমবঙ্গের আয়তন কত জানো, 87,263 বর্গ কিমি, কিমি স্কোয়ার, মানে অলমোস্ট 87,000 ধরে নাও। আর শুধু পিওকের আয়তন কত জানো, পিওকে মানে এই যে এই জায়গাটা, এই যে এই মানে যে জায়গাটা কাশ্মীরের পাকিস্তান দখল করে আছে, পিওকে, শুধু এই পিওকের আয়তন কত জানো, শুধু এই পিওকের আয়তনটাই হচ্ছে 78,000 কিমি স্কোয়ার। তাহলে চিন্তা করো অলমোস্ট পশ্চিমবঙ্গের সমান জায়গা কাশ্মীরের এতখানি জায়গা পাকিস্তান দখল করে রয়েছে। এই জায়গাটা কম নয়, 78,000 বর্গ কিমি জায়গাটা কোনো অংশেই কিন্তু কম নয়, 2-4 বর্গ কিলোমিটার নয়। চলো পরেরটা দেখি, বলছে কি 1947 সালের কাশ্মীরের এই জায়গাটি দখল করে যা পিওকে নামে পরিচিত। আচ্ছা পরের তথ্য, পিওকে এবং ভারতের কাশ্মীরকে পৃথক করেছে লাইন অফ কন্ট্রোল।
আচ্ছা, তারপরে তথ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন 1947 এর মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্গত হয়েছিল। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন এটা হচ্ছে কি? এটা একটা চুক্তিপত্র অথবা সমঝোতা পত্র বলতে পারো, যেটা তদানীন্তন সময়ে কাশ্মীরের শাসক ছিলেন রাজা হরি সিং। ঠিক আছে, রাজা হরি সিং এর সাথে আমাদের তদানীন্তন সময়ের ভারতের হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল এবং হরি সিং এর মধ্যে একটা সমঝোতা স্বাক্ষরিত হয়, তার নাম ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। সেই ওটা অনুযায়ী, ওই সমঝোতা পত্র অনুযায়ী কাশ্মীর ভারতের হয়েছিল। হলে কি হবে দেখো না, একটা দিক পাকিস্তান নিয়ে রেখে দিয়েছে, একটা দিক মানে চায়না নিয়ে রেখে দিয়েছে। নেক্সট, পরের তথ্য বলি। এটি কাশ্মীরের রাজা হরি সিং ভারত, ও আচ্ছা মানে এটা লিখেই দিয়েছি, হরি সিং ও ভারতের গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে হয়। কোনটা? এই যে এই চুক্তিটা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। আচ্ছা চলো, এরপর সিয়াচেন হিমবাহতেও একটু ভারত আর পাকিস্তানের মধ্যে আমরা বিবাদ দেখতে পাবো। একটু লাইনটা পড়ো, বুঝতে পারবে। তার আগে বলে দিই, সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারতের সবচাইতে দীর্ঘতম হিমবাহ, দ্য লংগেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া। এমনি সিম্পল মনে রাখবে, ভারতের দীর্ঘতম হিমবাহ। সিয়াচেন হিমবাহকে নিয়েও কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে একটা বিবাদ হয়। কি না দেখো, লিখে দিচ্ছি সেটা নিচে আমি। সিয়াচেন হিমবাহের 1/3 অংশ রয়েছে পাকিস্তানে, আর 2/3 2/3 অংশ রয়েছে ভারতে। আচ্ছা, এবার দেখো, সিয়াচেন হিমবাহের মধ্যভাগের পৃথকীকৃত লাইনের নাম হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশনিং লাইন, এজিপিএল। অ্যাকচুয়ালি এর সংক্ষিপ্ত ফর্মটা হয় এজিপিএল। এই এজিপিএল রেখাটাই কি করেছে, সিয়াচেন হিমবাহকে দুটো ভাগে ভেঙে দিয়েছে। একটা দিক হচ্ছে ভারত, একটা দিক পাকিস্তান। ব্যাস এটুকু জানলেই হবে, এখানে আর ডিটেলসে খুব লাগবে না, এখানে এটুকু জানলেই হবে। তোমরা একটা কাজ করো, এটার একটা স্ক্রিনশট নাও। আশা করি স্ক্রিনশটটা নিয়েছো। ঠিক আছে, এবার পরেরটাতে আসবো আমি। লক্ষ্য করবে একটু সবাই লক্ষ্য করো, ইন্ডিয়া নেপাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এবার আমরা ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা গুলো সম্পর্কে একটু দেখবো। হ্যাঁ দেখো একটু সবাই, ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা, এই তো আমাদের নেপাল নামক দেশটা। এটা আমি কালো কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা থেকে শুরু করে, লক্ষ্য করবে একটু সবাই, এই জায়গাটা থেকে শুরু করে যতটা জায়গা আমি কালো কালির রেখা টানছি, কালো কালির রেখা টানছি, এই হলো ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা। জাস্ট এটাই হলো ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা। তাহলে এর দৈর্ঘ্য কত? না, এর দৈর্ঘ্যটা দেখো আমরা এখানে পেয়েই গেছি। ভারত নেপাল আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত দেখো, 1752 হ্যাঁ 1752। আচ্ছা, এবার পরীক্ষক এখান থেকে কি কোশ্চেন দিতে পারেন? না, পরীক্ষক এখান থেকে কোশ্চেন দিতেই পারেন যে ভারত নেপাল আন্তর্জাতিক সীমানাকে ভারতের কোন কোন রাজ্য স্পর্শ করে রয়েছে। এই জায়গাটা একটু তোমাদের বারবার বলছি, উত্তরপ্রদেশ, বিহার, এই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো, এবার বলো, ভারত নেপাল আন্তর্জাতিক সীমানাকে ভারতের কোন কোন রাজ্য স্পর্শ করে আছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঁচটি রাজ্য, বিহার, পশ্চিম বেঙ্গল। বিহার এবং পশ্চিমবঙ্গ। 5টি রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আর বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। একদম ঠিক বলেছো। আচ্ছা, এখানে যখন পড়ালাম একটা ছোট্ট তথ্য আমি তোমাদের দিয়ে দিই, আসুক পরীক্ষায় অথবা না আসুক জেনে রাখো। জানো এই জায়গাটাতে একটা নদী আছে, আমি ব্লু পেনে নদীটা দেখানোর চেষ্টা করছি, ব্লু কালিতে। এই নদীটার নাম হলো কালী নদী। এই নদীটার নাম হলো কালী নদী। আচ্ছা, এখানটাতে লিখে দিই, ওখানটাতে মিশে গিয়েছে কালীটা। কালী নদী অথবা একে সারদা নদীও বলতে পারো। যেই কালী নদী সেই সারদা নদী, একটা নদীরই দুটো নাম আছে, কালী অথবা সারদা নদী। একটা জিনিস লক্ষ্য করো তো, সারদা নদীটা পুরো ভারত ও নেপাল ওই আন্তর্জাতিক সীমানার উপর দিয়ে গিয়েছে না?
আচ্ছা, এই কথাটা হয়তো আমার একটু বলাটা ভুল হলো, কথাটা উল্টে বলতে হতো, কালী নদী অথবা সারদা নদীকেই আন্তর্জাতিক সীমানা হিসাবে মেনে নিয়েছে ভারত আর নেপাল সরকার। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে, ভারত আর নেপালের মধ্যে প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে কোন নদী? 4টে অপশন, না আনসারটা হবে কালী অথবা সারদা নদী। ঠিক যেমন এখানে কোশ্চেন আমি তোমাদের শিখিয়েছিলাম, পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে কোন পর্বতশ্রেণী আছে? না সিঙ্গালীলা পর্বতশ্রেণী আছে, যেটা আমি তোমাদের আগের ক্লাসটাতে করিয়েছিলাম। ঠিক আছে, চলো এরপর একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট গুলো নিয়ে রেখে দাও, না তোমাদেরই কাজে লাগবে পরে। স্ক্রিনশট গুলো নিয়ে রেখে দাও, তোমাদেরই কাজে লাগবে। চলো এরপরে আসি, মানে নেপালের পরে দেখি কি আছে। নেপালের পর আমরা পাবো, একটা মিনিট, ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা হয়েছে। এরপর আমরা পাচ্ছি, বলো কি বলছো বলো। না স্যার, বললাম এরপরে ভারত ভুটান আন্তর্জাতিক না, সীমানা। আমি না একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করতে ভুলে গিয়েছো, আমি তোমাদের না সীমানাগুলোকে পড়াচ্ছি মানে একটা ক্রম অনুসারে, মানে দীর্ঘতম থেকে ক্ষুদ্রতম দিকে। হয়তো এই ক্রমটা তোমরা ঠিকঠাক অবজার্ভ করেছো কিনা জানি না। সবচাইতে দীর্ঘতম ছিল ভারত বাংলাদেশ, কত? 4096 কিলোমিটার। তারপরে ছিল ভারত চীন, 3917 কিলোমিটার। তারপরে ভারত পাকিস্তান, 3310 কিলোমিটার। আমি মানে ওই বড় থেকে ছোট, মানে দীর্ঘতম থেকে ক্ষুদ্রতম, এই ক্রমটা একটা অনুসরণ করছি। আমি হ্যাপাচার্লি পড়াচ্ছি না, দেখো পুরোটা পড়ানোর পরে নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা লক্ষ্য করো, তাহলে এবার আমরা পাবো কি না ভারত মায়ানমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ভারত মায়ানমার। আচ্ছা দেখে নিই, ভারত মায়ানমার ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা আমরা কোথাটাই পাবো না, আমি লাল কালির একটা রেখা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা থেকে শুরু করে লক্ষ্য করো, যতটা জায়গা আমি লাল কালির রেখাটা টেনে দিচ্ছি, যতটা জায়গা আমি লাল কালির রেখাটা টানছি, এই ঠিক এখানটা পর্যন্ত, এই যে লাল কালি রেখাটা টানলাম, এটাই হচ্ছে ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমানা। তাহলে এর দৈর্ঘ্য কত দেখে নেই, না দেখো এইখানটাতে রয়েইছে, এই দেখো ক্রমটা, ওই জন্য বলে একটা ক্রম অনুসরণ করছি, ক্রমটা তোমরা বুঝতে পারবে। এই দেখো ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমানা, তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হচ্ছে 1458 কিলোমিটার। দৈর্ঘ্য মনে রাখার দরকার নেই, পরীক্ষক দিবেন না, চিন্তা নেই। মনে রাখবো কোনটা? সংযুক্ত রাজ্য। তাহলে বলো ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমানাটাকে কোন কোন রাজ্য স্পর্শ করে আছে তোমরা দেখে বলো না। ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমানাকে কোন কোন রাজ্য স্পর্শ করে আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, 4টে রাজ্য। এইগুলো একটু মনে রাখবে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, 4টে রাজ্য। কেমন? আচ্ছা এরপর এখানে আর বিশেষ তথ্য নেই, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা রোহিঙ্গাদের মানে বসবাস কোথায় ছিল বলতো? আমরা রোহিঙ্গা ইস্যু অনেক খবরই কাগজে পড়েছি। মায়ানমার। একদম ঠিক, মায়ানমার। আচ্ছা চলো এবার পরেরটা দেখি। স্যার এর লাইনটার কোনো নাম নেই? হ্যাঁ, না এই লাইনটার খাস কিছু নাম নেই, ভারত মায়ানমার আন্তর্জাতিক সীমানার কিছু সেরকম নাম নেই, আমরা ভারত মায়ানমার সীমানা নামেই চিনব। আচ্ছা এবার আমরা চলে আসবো কিসে না, এবার আমরা আসবো ভারত ভুটান আন্তর্জাতিক সীমানা। এই দেখো এটা আমরা এখানটাতে পরিষ্কার বুঝতে পারবো, ভারত ভুটান আন্তর্জাতিক সীমানা এইখানটা থেকে দেখবো। লক্ষ্য করো যতটা জায়গা আমি কালো কালির রেখাটা টানছি, লক্ষ্য করো একটু ম্যাপের দিকে, তোমাদের তো কারো কিছু লিখতে হচ্ছে না, শুধু বুঝে নিচ্ছ, তাই মন দিয়ে ক্লাসটা করো যাতে এখানেই পড়াটা হয়ে যায়। ঠিক এই এতটা পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, ঠিক আছে? আমি যতটা জায়গা কালো কালির রেখাটা টেনে দিলাম, এইটাই হচ্ছে ভারত ভুটান আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে? তাহলে আচ্ছা এইখানেরও দেখো, তাহলে এখানের এই যে এই দিকটা, এই যে এই জায়গাটা এখান থেকে এতটা যদি দেখি আমরা, তাহলে এটাই হলো ভারত ভুটান আন্তর্জাতিক সীমানা। আচ্ছা এই দেখো তোমাদেরকে ডোকলাম এতক্ষণ ধরে বলছিলাম আমি, এই দেখো ডোকলামটা এই জায়গাটাতে আছে।
ডোকলাম পুরোপুরি কিন্তু চীন আর ভুটানের ব্যাপার। তা সত্ত্বেও ভারত গিয়ে কেন দাঁড়িয়েছে না, আজকে যদি ভারত এই জায়গাটাকে সিকিউর করতে না পারে, দুদিন পরে ভারতেরই কিন্তু এখানে এই শিলিগুড়ি করিডোরকে নিয়ে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হবে। তাই এটার জন্যই ভারত কিন্তু এই মানে দাঁড়িয়েছিল, ভারতের সেনারা ওখানে মানে গিয়েছিল। সংঘর্ষ যাই হোক হয়নি, তার আগেই সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছিল। আচ্ছা, ডোকলাম ব্যাপারটা থেকে আমি চলে এসি। তাহলে এবার ভারত ভুটান যে আন্তর্জাতিক সীমানা, এটা দৈর্ঘ্য কত না, ভারত ভুটান আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য দেখো এখানে লেখা আছে তোমাদের কত না 587 কিলোমিটার, 587। ঠিক আছে। আচ্ছা, এবার কোন কোন রাজ্য ভারত ভুটান আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করছে একটু বলে দাও, তোমরাই বলো। কোন কোন রাজ্য সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম। হ্যাঁ, ঠিকই বলেছো, একদম ঠিক। সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম আর অরুণাচল প্রদেশ এইখানটাতেই তো পেয়ে যাবে। দেখো এখানটাতেই পেয়ে যাবে। 1 সিকিম, 2 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, 3 আসাম, 4 অরুণাচল প্রদেশ। তাহলে এই চারটে, এগুলো মনে রাখলেই হবে। এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, দৈর্ঘ্য থেকে কোশ্চেন দেওয়া হয় না। নেক্সট, এবার আমি পরেরটাতে আসি। ইন্ডিয়া আফগানিস্তান। হ্যাঁ বলো, কি বলছো বলো। ইন্ডিয়া, হ্যাঁ ঠিকই বলেছো, ইন্ডিয়া আফগানিস্তান ইন্টারন্যাশনাল বাউন্ডারি। দেখে নি এটা কোথায় আছে না, দেখো ইন্ডিয়া আফগানিস্তান ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা খুবই ছোট, ভীষণই ছোট। কোথায় না, এই দেখো, এই দেখো, আমি যদি আরেকটু জুম করে দিই তোমরা একদম ক্লিয়ার দেখতে পাবে। এই জায়গাটাতে আমরা ইন্ডিয়া আফগানিস্তান ইন্টারন্যাশনাল বাউন্ডারিটাকে পাচ্ছি। লক্ষ্য করবে একটু সবাই, এই যে এই জায়গাটায়, এইখানে এসে পাকিস্তান শেষ হচ্ছে, এই জায়গায় দেখো এসে আফগানিস্তান শেষ হচ্ছে। এই যে এই জায়গাটা, 88 কিলোমিটার। হ্যাঁ ওই 80 কিলোমিটার ধরা হয়। এই যে এইটুকু জায়গা, ডুরান লাইন। হ্যাঁ এইটুকু জায়গা দেখো, আমি কালো কালিতে মার্ক করেছি, জুম করেও দেখো এইটুকু দাঁড়াচ্ছে। জুম না করলে তোমরা হয়তো বুঝতেই পারতে না, জুম করেও এতটুকুই দেখাচ্ছে। জাস্ট এইটুকু জায়গা হচ্ছে ভারত ভুটান আন্তর্জাতিক সীমানা, ওই 80 কিলোমিটারের আশেপাশে হয়েছে। কেউ 80, কেউ 82 এরকম দেখায়, 80 কিলোমিটারের আশেপাশে। এটা হলো ভারত আফগানিস্তান আন্তর্জাতিক সীমানা। আচ্ছা, ও ঠিকই বলেছে স্যার, এই সীমানাটার একটা নাম আছে, ভারত আফগানিস্তান আন্তর্জাতিক সীমানার একটা নাম আছে, যার নাম হচ্ছে ডুরান্ট। একদম ঠিক বলেছো তুমি, ডুরান্ট লাইন। আচ্ছা, এবার কোশ্চেন হলো যে ভারতের কোন অঙ্গরাজ্য অথবা কোন কেন্দ্রশাসিত অঞ্চল এই সীমানাটাকে স্পর্শ করে রয়েছে না, সে হলো লাদাখ। লাদাখ নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি এই সীমানাটাকে স্পর্শ করে রয়েছে। ঠিক আছে, লাদাখ কিন্তু অঙ্গরাজ্য না, কেন্দ্রশাসিত অঞ্চল। চলো এটার একটা তোমরা ছবি নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট গুলো রাখবে, যখন পড়তে সুবিধা হবে তোমাদের। স্ক্রিনশট গুলো রাখলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, এবার একটু দেখি, তাহলে আমরা সীমানাগুলো একটা একটা করে 7টা সীমানা কিন্তু পড়ে নিলাম। আচ্ছা, তাহলে ধরো পরীক্ষক যদি তোমাদের কোশ্চেন দেন যে মানে ভারতের সবচাইতে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা কোনটি, তখন তো আমরা কি লিখবো? ভারত আফগানিস্তান। আচ্ছা, ভারতের সবচাইতে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোনটি? বাংলাদেশ। দ্বিতীয় দীর্ঘতম কোনটি? ভারত চীন। ঠিকই বলেছো, হ্যাঁ ভারত চীন, এটাই শুনতে চেয়েছিলাম, ভারত চীন, একদমই ঠিক বলেছো। আচ্ছা, এবার আমি পরবর্তী কয়েকটা কোশ্চেনে আসবো, এরকম কোশ্চেন হয়তো দিলেও দিতে পারে তোমাদের। পরবর্তী কয়েকটা কোশ্চেনে আমি একটু আসবো তোমাদের। লক্ষ্য করবে একটু, যে কি না ভারতের মোট 16টি রাজ্য আর 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাদের আন্তর্জাতিক স্থল সীমানা, এটা অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সীমানা অথবা আন্তর্জাতিক স্থল সীমানা মানে ল্যান্ড বাউন্ডারি বলতে পারো, যাদের আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে। আচ্ছা, এরকম নাম ধরে ধরে রাজ্যগুলোর নাম মনে রাখতে না পারলেও কোনো অসুবিধা নেই, পরীক্ষক একদম নাম ধরে ধরে চাইবেন না, সংখ্যাটা মনে রেখে দাও।
টোটাল ভারতে 16টি অঙ্গরাজ্য আছে, আর ভারতে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যাদের আমরা আন্তর্জাতিক স্থলসীমানা দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে কারা দেখো, যে কোনো একটা ম্যাপ ধরে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। যে কোনো একটা ম্যাপ ধরে আমরা কিন্তু এটা একটু দেখে নিতে পারবো। ঠিক আছে, তোমরা এই ম্যাপটা ধরেও দেখতে পারো, অসুবিধা নেই। দেখো আন্তর্জাতিক সীমানা লক্ষ্য করো না, একটু লক্ষ্য করবে। আমি যদি প্রথমে অঙ্গরাজ্যগুলোর কথা বলি, একটু লক্ষ্য করো আমার সাথে। তাহলে ফার্স্ট 1 হচ্ছে গুজরাট, 2 হলো রাজস্থান। আশা করি সবাই ম্যাপটা ভালো করে দেখতে পাচ্ছ। ফার্স্ট 1 কি বললাম, গুজরাট অঙ্গরাজ্যের কথা বলছি, কিন্তু যার আন্তর্জাতিক স্থলসীমানা রয়েছে। 1 গুজরাট, 2 রাজস্থান, 3 পাঞ্জাব, 4 হিমাচল প্রদেশ, 5 উত্তরাখণ্ড, 6 উত্তরপ্রদেশ, 7 বিহার, 8 আমরা দেব পশ্চিমবঙ্গকে। আচ্ছা, এখানে 9 নম্বর হচ্ছে আমার সিকিম, 10 নম্বর হলো আমার অরুণাচল প্রদেশ। আচ্ছা, 11 নম্বর নিলাম আমি আসামকে। ঠিক আছে, 10 অরুণাচল প্রদেশ, 11 আসাম, 12 নম্বর হলো আমার নাগাল্যান্ড, 13 নম্বর হলো আমার মণিপুর, 14 নম্বর হলো আমার মিজোরাম, 15 নম্বর হলো আমার ত্রিপুরা, আর 16 নম্বর হলো মেঘালয়। এই জায়গাটা একটু ছোট ছোট হয়ে গেল, যাই হোক। তাহলে দেখো ভারতের 16খানা অঙ্গরাজ্য আমরা পেয়ে গেলাম, যাদের আন্তর্জাতিক স্থলসীমানা আছে। তাহলে এবার কোশ্চেন মার্ক, স্যার আপনি লাদাখ আর জম্মু কাশ্মীর ছেড়ে গেছেন। হ্যাঁ, এরা তো আজকের দিনে অঙ্গরাজ্য নয়, এরা তো কেন্দ্রশাসিত অঞ্চল। ইউনিয়ন টেরিটরি। একটা কেন্দ্রশাসিত অঞ্চল, 2টো কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে পাবো, যাদের আন্তর্জাতিক স্থলসীমানা আছে। তোমরা যদি রাজ্যের নামগুলো না মনে রাখতে পারো, না মনে রাখবে, তাতে কোনো আফসোস নেই। একটাই কথা তোমাদের বারবার আমার বলা, সেটা হচ্ছে ডেটাটা যেন তোমাদের মনে থাকে। কত? 16টি রাজ্য আর 2টি কেন্দ্রশাসিত অঞ্চল, ডেটাটা যেন মনে থাকে, এটা যেমন না ভুলে যাও। আচ্ছা চলো পরেরটা আসি। পরে কি বলছে, ভারতের মোট আন্তর্জাতিক স্থলসীমানার দৈর্ঘ্য কত? 15,203 কিলোমিটার। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে চাইলেও সমস্যা নেই। চলো এবার এই দুটো কোশ্চেন একটু দেখে নিই, খুব ভালো কোশ্চেন। বলছে ভারতের 2টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা, মানে আন্তর্জাতিক স্থলসীমানা এবং উপকূল রেখা দুটিই বর্তমান। আন্তর্জাতিক স্থলসীমানা এবং উপকূল রেখা দুটিই বর্তমান। কোথায়? কোন দুটো রাজ্যে? একটা হচ্ছে গুজরাট, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখো ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ম্যাপটা যে কোনো একটা ম্যাপ দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো পশ্চিমবঙ্গকে পাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গে দেখো উপকূল রেখা আছে, উপকূল রেখা বলতে সমুদ্রের তীরে আছে পশ্চিমবঙ্গ। আবার পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক স্থলসীমানাও রয়েছে। ঠিক আছে, আবার দেখো গুজরাটেরও তাই, গুজরাটেরও আন্তর্জাতিক স্থলসীমানা আছে, আবার গুজরাটের উপকূল রেখাও রয়েছে। তাহলে সমগ্র ভারত জুড়ে আমরা 2টো রাজ্য পেলাম, যেখানে আন্তর্জাতিক স্থলসীমানা আর হচ্ছে তোমার বলো উপকূল রেখা দুটোই আছে। নাম কি কি এই দুটো? উপকূল রেখা। হ্যাঁ, উপকূল রেখা দুটোই আছে। কি কি নাম? পশ্চিমবঙ্গ আর গুজরাট। আচ্ছা, যদি এর বিপরীত কোশ্চেনটা চান তাহলে আমরা কি আনসার দেব? এর বিপরীত কোশ্চেন মানে কি না, ভারতের কতগুলো রাজ্য রয়েছে যাদের আন্তর্জাতিক স্থলসীমানা এবং উপকূল রেখা কোনোটিই নেই? 14টা। না, 14টি। 14। না না না, ভুল করে ফেললে। ভারতের কতগুলো রাজ্য আছে যাদের আন্তর্জাতিক স্থলসীমানা, মানে যাকে আমরা ল্যান্ড ফ্রন্টিয়ার অথবা বলতে পারি ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারিও নেই, আর উপকূল রেখা মানে কোস্ট লাইন 12 না। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, স্যার হরিয়ানা, বলে দিচ্ছি, মধ্যপ্রদেশ। বলে দিচ্ছি। 5টা কি? 5টা, ভেরি গুড, 5টা ঠিক কিনা দেখো, একটু লক্ষ্য করো, তোমরাই বলতে পারবে। আচ্ছা আরেকটু ছবিটাকে জুম করে দিই, যাতে তোমাদের ভালো বুঝতে সুবিধা হয়, যাতে ভালো তোমাদেরই বুঝতে সুবিধা হয়। লক্ষ্য করো এই জায়গাটার মধ্যে আমার 5টা রাজ্য আমি পেয়ে যাব। লক্ষ্য করো একটু সবাই, দেখো এই রাজ্যটা আমি নীল কালিতে দেখাচ্ছি, এই রাজ্যটা আমার হচ্ছে হরিয়ানা। আমি 1-এর দাগ দিলাম, এটা হরিয়ানা। লক্ষ্য করো তো হরিয়ানার কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে? আন্তর্জাতিক সীমানা নেই, যেটা রয়েছে সেটা রাজ্য সীমানা। দেখো হরিয়ানার এই দিকে আছে আমার ইউপি, হরিয়ানার
উপরের দিকটাতে আছে পাঞ্জাব, হরিয়ানার এই দিকটাতে আছে রাজস্থান, মানে ওই রাজস্থান পাঞ্জাব, আর একদিকে নিউ দিল্লি বলতে পারো, পুচকা একটা ছোট্ট ইউনিয়ন টেরিটরি দেখতে পাচ্ছ নিউ দিল্লি। তার মানে হরিয়ানা তিনটে রাজ্য দ্বারা সীমাবদ্ধ, ইউপি, পাঞ্জাব, রাজস্থান। হরিয়ানার কিন্তু নিজস্ব কোনো আন্তর্জাতিক সীমানা আর উপকূল রেখা তো নেই, আর আন্তর্জাতিক সীমানাও নেই। চলো দ্বিতীয়ত আসি মধ্যপ্রদেশ। আচ্ছা লক্ষ্য করো তো, মধ্যপ্রদেশের কোথাও কোনো আন্তর্জাতিক সীমানা আছে? মধ্যপ্রদেশ মানে মানে কোন দেশের সাথে, কোন রাষ্ট্রের সাথে তার সীমানা শেয়ার করছে? না, করছে না। মধ্যপ্রদেশের দেখো এইদিকে পেলাম আমরা ইউপি কে, এইদিকে পেলাম রাজস্থানকে, আমি সংক্ষেপে লিখলাম আর ফর রাজস্থান। মধ্যপ্রদেশের এইদিকে পেলাম গুজরাটকে, এইখানে পেলাম মধ্যপ্রদেশকে, আর এখানে পেলাম ছত্তিশগড়কে। ব্যাস, মধ্যপ্রদেশের দেখো চতুর্দিকে আমরা রাজ্য সীমানা পেলাম, কিন্তু আন্তর্জাতিক সীমানা পেলাম না। তাহলে হরিয়ানা হলো, মধ্যপ্রদেশ হলো। একই রকম তিনের দাগে দেখো ছত্তিশগড়, ছত্তিশগড়ের ক্ষেত্রে একই তথ্যটা। হ্যাঁ, চারের দাগে আমি ঝাড়খণ্ডকে দেবো, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল। ঝাড়খণ্ডের রাজ্য সীমানা আছে, আন্তর্জাতিক সীমানা নেই। না, উড়িষ্যার তো উপকূল রেখা আছে। এই দেখো উড়িষ্যার একটা বিস্তীর্ণ উপকূল রেখা আছে। আমার কোশ্চেনটা কি ছিল? আন্তর্জাতিক সীমানাও থাকবে না, উপকূল রেখাও থাকবে না, কোনোটাই থাকবে না, এটা আমার কোশ্চেন ছিল। আরেকটা আমরা পাবো, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে, এক মিনিট, সেটা হচ্ছে তেলেঙ্গানা। আচ্ছা, এখানটাতে আছে তেলেঙ্গানা 5, এই জায়গাটা। আচ্ছা একটু জুম আউট করে দিই। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা পাবো তেলেঙ্গানাকে। কেমন? এই দেখো 5-এর দাগ দিলাম, এই জায়গাটাতে পাবো আমরা তেলেঙ্গানাকে। এই যে তেলেঙ্গানা, দেখো এরও চারিদিকে রাজ্য সীমানা তো রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সীমানা, উপকূল রেখা কোনোটাই নেই। তাহলে ভারতের আমরা 5টা রাজ্য পেলাম, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, যাদের দুটোই নেই। হ্যাঁ, যার দুটোই নেই, আন্তর্জাতিক সীমানাও নেই, উপকূল রেখাও নেই। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে পরীক্ষক এখানে আরেকটাও কোশ্চেন করতে পারেন যে ভারতের কতগুলো রাজ্য আছে। এক মিনিট, এটা করে তোমাদের ক্লাসটা শেষ করব, টাইম হয়ে গেছে, তোমাদের টাইম হয়েও একটু ওভার হয়ে গিয়েছে। দেখো, তাহলে কোশ্চেন পরীক্ষক দিতেই পারেন যে ভারতের কতগুলো রাজ্য আছে যাদের উপকূল রেখা রয়েছে। না দেখো, এটা আমরা একটা লাল কালি দিয়ে আমি উপকূল রেখাটা দেখাচ্ছি তোমাদের, লাল কালি দিয়ে আমি তোমাদের উপকূল রেখাটা এখানে দেখাচ্ছি। কেমন? স্যার 8টা। ঠিক করে বলো, কাছাকাছি গিয়েছো, কাছাকাছি গিয়েছো তুমি। 7 স্যার 9টা আছে। 9টা, ঠিক বলেছো। এই হলো ভারতের উপকূল রেখা, যেটা আমি লাল কালির দাগ দিলাম। এবার কাউন্ট করো না, তোমরাই পেয়ে যাবে। ফার্স্ট হচ্ছে গুজরাট, সেকেন্ড হলো মহারাষ্ট্র, থার্ড হলো গোয়া, এই কুচকাটা হচ্ছে গোয়া, কেরালা, কর্ণাটক, ফিফথ কেরালা, ও কেরালা, সিক্স তামিলনাড়ু, তামিলনাড়ু, সেভেন্থ অন্ধ্রপ্রদেশ, অষ্টম মানে এইট হচ্ছে উড়িষ্যা, নাইন্থ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভারতের 9টা রাজ্যকে আমরা পেলাম যারা মানে যাদের উপকূল রেখা অথবা কোস্ট লাইন আছে। এবার ধরো যদি কোশ্চেন দেয়, তাহলে ভারতের সবচাইতে দীর্ঘতম কোস্ট লাইন কার আছে? না, ভারতের সবচেয়ে দীর্ঘতম কোস্ট লাইন আছে গুজরাটের। ভারতের সবচাইতে দীর্ঘতম কোস্ট লাইন গুজরাটের। কত? না, এই 1214 কিলোমিটার। ভারতের সেকেন্ড লংগেস্ট কোস্ট লাইন কার আছে? না, ভারতের সেকেন্ড লংগেস্ট কোস্ট লাইন আছে অন্ধ্রপ্রদেশ, এপি লিখলাম, এপি ফর অন্ধ্রপ্রদেশ। কত? না, 974 কিলোমিটার। দৈর্ঘ্য না মনে রাখতে পারলেও সমস্যা নেই, কিন্তু ডেটাটা মনে রাখো। আর থার্ড কোস্ট লাইন কার আছে? তামিলনাড়ু, টিএন লিখলাম, টিএন ফর তামিলনাড়ু। কত? 906 কিলোমিটার। তাহলে একই রকম ভাবে পরীক্ষক তো কোশ্চেন দিতেই পারেন, যদি আমরা দীর্ঘতম মনে রাখতে পারি তাহলে ক্ষুদ্রতম কেন মনে রাখবো না? ভারতের সবচাইতে ক্ষুদ্রতম মানে শর্টেস্ট দিক থেকে ফার্স্ট কে হয়েছে? না, গোয়া হয়েছে। কত? 105 কিলোমিটার। শর্টেস্টের দিক থেকে সেকেন্ড কে হয়েছে? না, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। কত? 157 কিলোমিটার। কেমন?
আর এই উপরের ডেটাটা হচ্ছে লংগেস্টের দিক থেকে। আচ্ছা, একই রকম ভাবে যদি বলো কোন ইউনিয়ন টেরিটরি সবচাইতে লংগেস্ট, ইউটি, ইউটি বলতে কেন্দ্রশাসিত অঞ্চলকে বলি, ইউটির মধ্যে সবচাইতে লংগেস্ট কোস্টলাইন আছে আন্দামান নিকোবর আইল্যান্ডের, এন লিখলাম, আন্দামান নিকোবর, কত 1961 কিলোমিটার, 1961। আর ইউটির দিক থেকে সব থেকে শর্টেস্ট, এটা লংগেস্ট, আর সব থেকে শর্টেস্ট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচাইতে শর্টেস্ট হচ্ছে কে, শর্টেস্টের দিক থেকে পাবো পডুচেরি, পডুচেরি কত, এই 35 কিলোমিটারের আশেপাশে। কেমন? এটা গেল ইউটির লংগেস্টের ডেটা। এগুলো একটু মনে রাখলে তোমাদের আপাতত হয়ে যাবে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইটার একটা একটু স্ক্রিনশট নাও সবাই, দাঁড়াও 1 মিনিট। এই পেজটার একটু স্ক্রিনশট নাও সবাই। এই পেজটার একটু স্ক্রিনশট নাও সবাই। নেওয়া আছে স্যার। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের আন্তর্জাতিক সীমানা, আন্তর্জাতিক স্থল সীমানা এবং কিছু উপকূল রেখা এবং কিছু মিসলেনিয়াস তথ্য আজকে আমি তোমাদের দিলাম। মোটামুটি সীমানার জায়গাটা কমপ্লিট, মানে ভারতের রাজনৈতিক ভূগোলটা আমার অলমোস্ট কমপ্লিট। হয়তো নেক্সট ক্লাসে একটু গঠনটা বলে আমি পরের টপিকটাতে যাব। আমার ভারতের রাজনৈতিক ভূগোল বা ভারতের রাজনৈতিক গঠন যাই বলো না কেন, এটা আমার প্রায় কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট বলতে পারো। বলো আজকে ওকে স্যার, ওকে স্যার, গুড নাইট। এর মধ্য থেকে যদি কারো কিছু কোশ্চেন থাকে বলো, এর মধ্য থেকে কারো যদি হ্যাঁ কিছু স্যার, কোশ্চেন থাকে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আমাদের যে আপনি বললেন রাজা হরি সিং আর সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অ্যাক্ট অনুযায়ী কাশ্মীর 1947 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা বললেন, তাহলে এর আগে কাশ্মীর কার দখলে ছিল? এর আগে কাশ্মীর রাজা হরি সিং এর, মানে কাশ্মীরের একটা নিজস্ব ওখানে ইয়ে ছিল, কাশ্মীর একটা কিন্তু সেপারেট, স্বশাসিত ছিল, কাশ্মীর একটা সেপারেট রাজ্য ছিল, ঠিক আছে। আচ্ছা, এবং সেখানে রাজা হরি সিং শাসন করতেন, মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ছিল কাশ্মীর। হ্যাঁ, আর সেই সুযোগটাকে মানে ভারতের স্বাধীনতা, শোনো, হ্যাঁ তা একটু বলে নি, শোনো, ভারতের স্বাধীনতার সময়েও কিন্তু কাশ্মীর ভারতেও যোগদান করেনি আর পাকিস্তানেও যোগদান করেনি। ভারতের স্বাধীনতার সময়ও, মানে 47 সালের 15ই আগস্ট, ওই সময়ও আমরা দেখতে পাবো কাশ্মীর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। কাশ্মীরকে শাসন করছে কে না, কাশ্মীরের রাজা হরি সিং। আর ওই দুর্বলতার সুযোগটাই তো কাজে লাগিয়েছিল আমাদের ওই, আরে বলো না, মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি তখন পাকিস্তানের মানে ফার্স্ট কমান্ডিং লিডার ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ। দেখো যতই বলো কাশ্মীরের হরি সিং এর যে সেনাবাহিনী কোনো অংশেই কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সমতুল্য নয়। তার জন্য পাকিস্তান কি করলো, কাশ্মীর অ্যাটাক করলো। আর রাজা হরি সিং তখন প্রাণ ভিক্ষা করেছিল যে, মানে কার কাছে না, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে, যে কাশ্মীরকে বাঁচান, কাশ্মীর এখন বিপন্ন। কেন না, পাকিস্তানের সেনারা যেভাবে কাশ্মীরে লুটপাট চালাচ্ছে, যেভাবে কাশ্মীরে মানে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিচ্ছে, কাশ্মীর বিপন্ন বিপর্যস্ত, কাশ্মীরকে বাঁচান। তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলল একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা যদি আপনি মেনে নেন তাহলে বাঁচাতে পারি। কি কন্ডিশন? কাশ্মীরে আমরা ভারতের সেনা তখনই পাঠাবো যদি ভারতের সেনা কাশ্মীরে জিতে যায়, তাহলে কাশ্মীরকে ভারতের মানে অন্তর্ভুক্ত করে দিতে হবে। এখন এরকম মৌখিক কথার তো কোনো দাম নেই, মৌখিক ভাবে ধরো অনেক অনেক কথা দিয়ে থাকে। হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক থাকছে না মৌখিক ভাবে, তো এখন একটা রাজ্য কিভাবে ভারতের হবে? তখন সর্দার বল্লভভাই প্যাটেল বললেন মৌখিক ভাবে কিছু বলে লাভ নেই, একটা এগ্রিমেন্ট করে নেওয়া যাক। সেই সর্দার বল্লভভাই প্যাটেল আর রাজা হরি সিং এর মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল 47 অক্টোবর মাসে। সেই এগ্রিমেন্ট অথবা সমঝোতা পত্রের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। আর সেই সমঝোতা পত্র অনুসারেই ভারতের সেনা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেছিল
পাকিস্তানের সেনাদেরকে পিছু হটতে বাধ্য করেছিল, আর কাশ্মীরকে ভারতের দখল, মানে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল। এই হলো সংক্ষেপে কাশ্মীরের ইতিহাস, একদম সংক্ষেপে বললাম তোমাদের। বলো, আর কারো কিছু বুঝতে অসুবিধা আছে? কারো কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার, তিব্বত দলাই লামা চলে এলেন, এখন কোথায় আছেন ওই বিষয়টা একটু বললে ভালো হয়। হ্যাঁ, মানে আমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। তিব্বতের যে ধর্মগুরু দলাই লামা, হ্যাঁ, উনি চলে আসার পরে তিব্বত কি পাকিস্তানের অধীনে থেকে গেছেন, মানে ওই বিষয়টা একটু বললে ভালো হয়। তিব্বতের ধর্মগুরু দলাই লামা উনি কি পাকিস্তান, কি বললে, পাকিস্তানে চলে গিয়েছিল না কি বললে? পাকিস্তান আক্রমণ করলে উনি চলে এসছেন তো ভারতে। না, তারপরে থেকে তিব্বতকে তো পাকিস্তান আক্রমণ করেনি, তিব্বতকে আক্রমণ চীন করেছে আক্রমণ চায়না। করেছিল। হ্যাঁ, সালটা 1962। সে দেখবে আমরা যেমন পড়েছি পোপ, পোপ রোমানদের পোপ একটা রিলিজিয়াস পোস্ট। দলাই লামা কিন্তু তিব্বতের শাসক না গো, হয়তো অনেকে ভুল করে বলে ফেলেন তিব্বতের শাসক, অ্যাকচুয়ালি শাসকের পদ বলতে পারো। অ্যাকচুয়ালি দলাই লামা হচ্ছে একটা রিলিজিয়াস, দলাই লামা কোনো ব্যক্তিরও নাম নয়, দলাই লামা কোনো পার্সোনালিটিস বা কোনো ব্যক্তির নাম নয়। দলাই লামা ওখানকার একটা রিলিজিয়াস পোস্ট, একটা ধর্মীয় পদ। ঠিক আছে, যখন চীন তিব্বত আক্রমণ করলো সালটা 1959 খ্রিস্টাব্দ, তখন দলাই লামা ছিলেন দলাই লামা 14, মানে দলাই লামা 14। উনি ওনার প্রাণ বাঁচাতে ওই তিব্বত থেকে, মানে লাসা থেকে চলে এসেছিলেন ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালাতে আশ্রয় গ্রহণ করেছিলেন। এখনো আছে, দেখবে না ভারতের প্রজাতন্ত্র দিবসে দলাই লামাকে দেখা যায়। যদি না থাকে তোমরা পুরনো ভিডিও চালিয়ে দেখবে, ভারতের প্রজাতন্ত্র দিবস সেলিব্রেশন বা ভারতের স্বাধীনতা দিবস সেলিব্রেশন, একজন বুদ্ধিস্ট মানুষ বসে থাকেন, খুব বয়স্ক, ঠিক আছে, ওই খুব বয়স্ক বুদ্ধিস্ট মানুষ, উনি হচ্ছেন দলাই লামা, দলাই লামা 14। দেখা যায় এখনো প্রজাতন্ত্র দিবসগুলোতে দেখা যায় ওনাকে। তো এই স্যার বলছে পরের দিন যেটা পড়াবেন তার পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়, আমরা প্রিন্ট আউটটা করে রাখতে পারি। দিয়ে দেবো। বলো, আর আগামী ক্লাসে যেটা পড়াবেন সেটার পিডিএফটা একটু আগে দিয়ে দিলে আমরা প্রিন্ট আউটটা করে রাখতে পারি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, আজই দিয়ে দেবো। আচ্ছা বলো, আর কার কিছু কোয়ারি? আচ্ছা, উনি বলছেন আগে আগে দিয়ে রাখলে আমরা আগে থেকে একটু দেখে রাখতে পারি। হ্যাঁ, হয়ে গেছে তো, আজকে পড়ানো হয়ে গেছে, আজকে দিয়ে হ্যাঁ, দেবো। আজকে আচ্ছা, হয়ে গেছে স্যার। পরের ক্লাসগুলোতে না একটু আগে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একটু আগে দিয়ে দেবেন স্যার, তা না হলে মানে আমরা প্রথমে স্টার্টিংটা বুঝতেই পারি না, তারপরে ধীরে ধীরে তো বুঝতে পারি, কিন্তু না, তোমাদের তো ফোন একদম থেকে ক্লাস করা তো একটু অসুবিধা হয়, ওই পিডিএফটা তখন গিয়ে তোমাদের খুলতে। তো আমি একদম ধরে ধরে পড়াচ্ছি, আমি হুড়মুড়িয়ে তো একেবারেই পড়াচ্ছি না। না স্যার, আপনি নো ডাউট ভালো করাচ্ছেন। না, ভালো খারাপের জায়গায় যাচ্ছি না, ভালো খারাপ আলাদা জিনিস। আমি বলছি একদম ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, মানে একটু যদি মন দাও ক্লাসে, আশা করি ক্লাসে অনেকটা পড়া হয়ে যাবে। ভালো খারাপের আমি মানে কোশ্চেনে আসছি না। আচ্ছা বলো, আর কার কি ডাউট আছে? বলছি স্যার, এরকম কটি রাজ্য রয়েছে যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই, খালি উপকূল রেখা রয়েছে? এরকম আছে, দেখো না তুমি, এই তো ধরো তোমার হচ্ছে 9টা রাজ্য পেলে উপকূল রেখা, ঠিক আছে, 9টা রাজ্যের মধ্যে তুমি দুটোকে বাদ দিয়ে দাও না, দুটো তো আন্তর্জাতিক সীমানা আছে, দুটোকে বাদ দিয়ে দাও, মানে গুজরাটকে আর পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে দাও, পশ্চিমবঙ্গ বাকি 7টা পাবে, হ্যাঁ, যাদের শুধুমাত্র উপকূল রেখা আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই জায়গাটাগুলো আমি বোঝাতে পেরেছি। অলমোস্ট প্রায় কমপ্লিট আমাদের এই রাজনৈতিক যে গঠনটা, একটু বাকি থাকলো সেটা পরের ক্লাসে আমি অন্য টপিকে যাব। আজকে নোটগুলো দিয়ে দেবেন। স্যার আজকে পিডিএফটা দিয়ে দেবেন। হ্যাঁ, একদম। আজকে এখানে ক্লাসটা